একটা রিপোর্ট, মাত্র কয়েকটা পৃষ্ঠা, কিন্তু সেই রিপোর্ট নিয়েই এখন প্রশ্ন উঠছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। লন্ডনের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউস হঠাৎ কেন বলছে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় আবারও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে? কেন তারা বলছে যুব বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারগুলো এখন নিজেরাই গণবিক্ষোভের মুখে পড়তে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রিপোর্টে কেন বলা হলো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কোনো না কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রয়োজন হতে পারে? এটা কি শুধুই একটি বিশ্লেষণ, নাকি পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে দেওয়া কোনো রাজনৈতিক সিগন্যাল? আজ আমরা খুঁটিয়ে দেখব চাথাম হাউস আসলে কি বলেছে এবং এই রিপোর্ট বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় আমরা বহুবার দেখেছি, ক্ষমতা বদলায়, মুখ বদলায়, স্লোগান বদলায়, কিন্তু সংকট তাকে সত্যি বদলায়? বরং সংকট আরও বৃদ্ধি পায়। চাথাম হাউসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে দক্ষিণ এশিয়ার 3টি দেশ এক অদ্ভুত মিলের মধ্যে দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় 2022 সালের আন্দোলনের মাধ্যমে সরকার পতন, বাংলাদেশে 2024 সালের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূসের ক্ষমতা দখল এবং নেপালে 2025 সালে জেনজি রেভলিউশন। 3টি দেশ, ঘটনাও 3টি, কিন্তু একটি কমন প্যাটার্ন: তরুণদের ক্ষোভ, অর্থনৈতিক চাপ, দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরণ এবং পুরনো রাজনৈতিক এলিটদের বিরুদ্ধে বিদ্রোহ। শুরুতে মনে হয়েছিল নতুন যুগের শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, বিপ্লব করা আর রাষ্ট্র চালানো কি একই জিনিস? চাথাম হাউস বলছে না। তারা আসলে কি বলছে? তাদের মতে এই 3টি দেশ এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। প্রথম দিকে জনগণের আশা ছিল আকাশচুম্বী। সবাই ভাবছিল দ্রুত সংস্কার আসবে, দুর্নীতি কমবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। বাংলাদেশের ক্ষেত্রে রিপোর্টটি বিশেষভাবে 3টি বড় ঝুঁকির কথা বলেছে। প্রথমত, রাজনৈতিক বিভাজন। চাথাম হাউসের মতে বাংলাদেশের কেন্দ্রীয় দ্বন্দ্ব এখন পুরনো 2 শক্তির মাঝে আটকে আছে, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। যুব নেতৃত্বাধীন তৃতীয় শক্তি তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সাধারণ জনগণের বড় কোনো সমর্থন পায়নি। দেখুন, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে যাবার পর বাংলাদেশের ক্ষমতা দখল করে সুদের রাজা ইউনূস। কে ছিলেন এই ইউনূস? একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এই লোকটা ক্ষমতা দখলের পর যেসব সাধারণ মানুষ আবেগে পড়ে 2024 সালের কথিত কোটা আন্দোলনে নেমেছিল, তারা সবাই আশায় বুক বেঁধেছিল। তারা ভেবেছিল এবার বাংলাদেশে সুখের নহর বয়ে যাবে, দেশ ভাসবে ডলারের ওপর। কিন্তু এই ইউনূস নামক লোকটি পুরো বাংলাদেশটাকে নোংরা বিভাজনে নিমজ্জিত করে গেছেন। তিনি নিজে উস্কানি দিয়ে বাংলাদেশে মব কালচার তৈরি করেছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্বিচারে হত্যা, জেল জুলুম করেছেন এই সুদখোর ইউনূস। ইউনূস যে 18 মাস ক্ষমতায় ছিল, সে একবার ছাত্রদের উদ্দেশ্যে বলেছে তোমরা পড়ার টেবিলে যাও, তোমরা ক্লাসে ফিরে যাও? বরং সে বলেছে তোমার এলাকায় আওয়ামী লীগ আছে, তাদের শেষ করো। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে, কাজে সেই তেজ আসতে হবে না? এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আর এখানেই চাথাম হাউসের রিপোর্টের সবচেয়ে আলোচিত অংশটি। চাথাম হাউস বলছে বাংলাদেশের রিভেঞ্জ পলিটিক্স বা প্রতিশোধের রাজনীতি ভাঙতে হলে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এই লাইনটাই সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে, কারণ এর অর্থ কী? পশ্চিমা পলিসি সার্কেল বলতে চাইছে যে আওয়ামী লীগকে পার্মানেন্টলি সিস্টেমের বাইরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু পশ্চিমা পলিসি সার্কেল কি 2024-এর শুরুতে এমনটা ভেবেছিল? না, ভাবেনি। তারা বরং ভেবেছিল আওয়ামী লীগ শেষ। কিন্তু আজ 2 বছর পরে এসে দেশের রাজনীতির প্রাণকেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। এর পেছনের প্রধান শক্তি হলেন শেখ হাসিনা এবং এক সুতোয় গাঁথা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীবৃন্দ। চাথাম হাউস আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে,
রিপোর্ট বলছে নির্বাচন জেতা মানেই স্থিতিশীলতা নয়। যদি প্রতিষ্ঠান দুর্বল হয়, যদি আইন শৃঙ্খলা নড়বড়ে হয়, তাহলে স্ট্রং ম্যান্ডেটও দ্রুত দুর্বল হয়ে যেতে পারে। বাংলাদেশে ভায়োলেন্ট ক্রাইম বৃদ্ধির কথাও রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ জনগণ শুধু ভোট দেয়নি, তারা ফলও দেখতে চায়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে? দেশে এখন উগ্রবাদের জয় জয়কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর। গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আর পশ্চিমা পলিসি মেকারদের প্রধান মাথা ব্যথা হলো উগ্রবাদের এই মাথা চাড়া দিয়ে ওঠা। রিপোর্টে আর কি বলা হয়েছে? বাহিরের চাপ, হ্যাঁ, এটাই জিওপলিটিক্যাল লেয়ার। চাথাম হাউস বলছে বাংলাদেশের সামনে শুধু ইন্টারনাল চ্যালেঞ্জ না, এক্সটার্নাল চ্যালেঞ্জও আছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, বিশেষ করে ইরান সংঘাত। জ্বালানি তেলের দাম বাড়লে তার ধাক্কা সরাসরি বাংলাদেশে আসে। ইনফ্লেশন বাড়ে, ডলার প্রেশার বাড়ে, লোকাল মার্কেটে চাপ বাড়ে। আর আরেকটি বড় ফ্যাক্টর হলো পাশের দেশ ভারত। ভারত বাংলাদেশের জন্য একই সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার, আবার চাপ প্রয়োগের একটি উৎসও। একদিকে জ্বালানি, বাণিজ্য ও অবকাঠামোতে ঘনিষ্ঠ সহযোগিতা, অন্যদিকে সীমান্ত, পানি বণ্টন ও পরিচয়ের রাজনীতি ঘিরে অব্যাহত চাপ। আর এগুলো বিবেচনা করেই ভারত তাদের নিজেদের বর্ডার নিরাপত্তার স্বার্থেই চায় একটি স্থিতিশীল বাংলাদেশ। দেখুন, ইরান যুদ্ধে নাস্তানাবুদ হবার পর আমেরিকার টার্গেট এখন এই অঞ্চলে প্রভাব বিস্তার করা। কিন্তু বাইডেন প্রশাসন যে ছক কষে শেখ হাসিনা সরকারকে সরিয়েছিল, তাদের সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত, চীন এবং রাশিয়া। তাই আমেরিকার এই অঞ্চলে ঘাঁটি করার যে পরিকল্পনা, সেটি থেকে তারা পিছু হটে বাংলাদেশের বিষয়ে ভারতের চাওয়াকেই প্রাধান্য দিতে বাধ্য হচ্ছে। এখন বিষয় হলো, চাথাম হাউস আসলে কে, যে তার রিপোর্ট নিয়ে এত আলোচনা? এটাই সবথেকে ইন্টারেস্টিং অংশ। চাথাম হাউস কে? এটা সাধারণ কোনো মিডিয়া আউটলেট না। এটি ব্রিটেনের অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। অনেক সময় বড় বড় রাষ্ট্রগুলোর স্ট্র্যাটেজিক থিঙ্কিং আগে থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টে দেখা যায়, পরে সেটা পলিসিতে প্রতিফলিত হয়। তাই চাথাম হাউসের এই রিপোর্টকে একেবারে হালকাভাবে নেওয়া মোটেও ঠিক হবে না। আমি এখানে একটি বিষয় লক্ষ্য করেছি। রিপোর্টটি সরাসরি রেজিম চেঞ্জের প্রেডিক্ট করছে না, কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। মেসেজটা অনেকটা এমন: জনগণের প্রত্যাশা যদি পূরণ না হয়, অর্থনীতি যদি চাপের মধ্যে থাকে এবং রাজনৈতিক ইনক্লুসিভনেস যদি না আসে, তাহলে নতুন প্রোটেস্ট ওয়েভ তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা খুবই স্পর্শকাতর, কারণ আমাদের পলিটিক্যাল পোলারাইজেশন অনেক গভীর। এখন একটা প্রশ্ন রেখে যেতে চাই, ইতিহাস আমাদের কি শেখায়? ক্ষমতা ধরে রাখা কঠিন, ক্ষমতা পরিবর্তন করাও কঠিন, কিন্তু সব থেকে কঠিন হলো পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা পূরণ করা। জনগণকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে শেখ হাসিনা সরকারকে সরানো যে এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, তা পশ্চিমা পলিসি মেকাররা অনুধাবন করতে পারছে। চাথাম হাউসের রিপোর্ট হয়তো ভবিষ্যৎ বলে দিচ্ছে না, কিন্তু পশ্চিমা বিশ্ব কী চিন্তা করছে বা কী করতে চাইছে সেই ইঙ্গিত স্পষ্টভাবে দিচ্ছে। শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা, আওয়ামী লীগ মাঠের রাজনীতি মাতিয়ে রাখা আর আন্তর্জাতিক রাজনীতির হালচালের দিকে একটু গভীরভাবে নজর দিলেই দেখবেন বাতাস আবার ঘুরছে।